We are all careful about this. Do not play with the armed forces. মিথ্যা বানোয়ার তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে আল জাজিরার প্রতিবেদন। ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান সেনাপ্রধানের। বিভিন্ন জায়গা থেকে তারা কার্পিস অন্যান্য জিনিস সন্নিবেশিত করে তারা এগুলো করতেই পারবে। সেনাবাহিনীতে এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা। ভুয়া রিপোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মিডিয়ার মাধ্যমে একটা কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা সেই জন্য এই প্রচেষ্টা। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রথম দিনই বলেছেন এটা আইনি ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। আল জাজিরার প্রতিবেদনটির বাংলা সংস্করণের রেকর্ডিং হয় লন্ডনে। আমি এখন দাঁড়িয়ে আছি টিভিটি সহ রেকর্ডিং স্টুডিওর সামনে। এখান থেকেই আল জাজিরার বিতর্কিত সেই ডকুমেন্টারির সম্পূর্ণ রেকর্ডিং হয় বলে ধারণা করা হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই শঙ্কা থাকে আঘাত আসার। একনেক সভায় প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান। এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে আছে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ। ৩৫ বার পেছালো শুনানি। বেগম জিয়ার অনুপস্থিতি নিয়ে রাষ্ট্র ও আসামি পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। করোনাকালে সীমিত পরিসরে বিদ্যার দেবীকে আবাহন। মণ্ডপে মণ্ডপে বসন্তের সাজ, বাণী অর্চনায় সরস্বতী বন্দনা। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন প্রতিবেদনটি প্রচার করেছে আল জাজিরা। সকালে তেজগাঁওয়ে আর্মি অ্যাভিয়েশন গ্রুপের একটি অনুষ্ঠান শেষে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এ বিষয়ে কথা বলেন। সেনাবাহিনী এই প্রতিবেদন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জানিয়ে জেনারেল আজিজ বলেন, সবাই সতর্ক রয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। প্রতিবেদনটি প্রচারের সময় যুক্তরাষ্ট্রে দাপ্তরিক সফরে ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। 12 ফেব্রুয়ারি তিনি দেশে ফিরলেও এই কদিনে কোনো কথা বলেননি এই ইস্যুতে। অবশেষে মঙ্গলবার সকালে আর্মি এভিয়েশন গ্রুপের বেসিক কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রতিবেদনটি নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, মিথ্যা বানোয়ার তথ্যের উপর ভিত্তি করেই উদ্দেশ্যমূলকভাবে নির্মিত হয়েছে এই প্রতিবেদন। Propaganda campaign to defame this very prestigious organization that is the army. We are all careful about those. We would like to give them a message, those vested groups, do not play with the armed forces. অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেন জেনারেল আজিজ আহমেদ। বলেন, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই কুচক্রী মহল এসব প্রচার করেছে। সেনাবাহিনীতে এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অফ কমান্ডে। এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। বিভিন্ন জায়গা থেকে তারা কার্পিস অন্যান্য জিনিস সন্নিবেশিত করে তারা এগুলো করতেই পারবে, বাট তাদের এই উদ্দেশ্য হাসিল হবে না। তার ভাইয়েরা মামলা থেকে অব্যাহতি পেয়েই দেশে এসেছিলেন উল্লেখ করে সেনাপ্রধান বলেন, তিনি বাহিনী ও সরকারের ভাবমূর্তি রক্ষা করেই কাজ করেন। আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না। সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল, আমি এপ্রিল মাসে গিয়েছিলাম। এখানে আল জাজিরা যে স্টেটমেন্টটা দিয়েছে সেইটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে। আমি সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীর ভাবমূর্তি, আমার অবস্থান, আমার দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। আল জাজিরার ওই প্রতিবেদনকে খারিজ করে দিয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, অপপ্রচারকারীদের উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে বা সংস্থা যারা আছে তারা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আল জাজিরা রিপোর্টের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি একথা বলেন।
একটা ষড়যন্ত্র নিয়ে তারা কাজ করছে। আমরা এটাই বলছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তব ভিত্তি নয়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা মিডিয়ার মাধ্যমে একটা কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা, সেই জন্যই পররাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রথম দিনই বলেছেন তিনি এইগুলি সবগুলো করছেন এবং এটা আইনি ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই আঘাত আসার আশঙ্কা থাকে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে একনেক সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন প্রসঙ্গে সরকার প্রধান বলেন, টিকা নিয়ে যখন গবেষণা চলছিল তখনই বাংলাদেশ অগ্রিম টাকা দিয়ে রেখেছিল। এ কারণেই অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ তাড়াতাড়ি ভ্যাকসিন পেয়েছে। অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, দেশ যখন এগিয়ে যায় তখনই নতুন আঘাতের শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, যখন মানুষের জীবন মান একটু উন্নত হয়, তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার। কোভিড ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরুর সঙ্গে সঙ্গেই অক্সফোর্ডের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ, যার ফলে অনেক উন্নত দেশের মানুষ এখনও টিকা না পেলেও বাংলাদেশিরা পেয়েছে। দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়েছেন বলেও জানান সরকার প্রধান। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে করোনাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আর আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেমন আমরা বিভিন্ন নির্দেশনা দিয়েছি, প্রণোদনা দিয়েছি, সাথে সাথে আমরা কিন্তু সেই করোনা প্রতিরোধে ভ্যাকসিন যেটা টিকা দেওয়া, সেটাও কিন্তু আমরা শুরু করেছি। উন্নত দেশও কিন্তু এখনো সেই ভ্যাকসিন আনতে পারেনি, কিন্তু আমরা জানি যখন গবেষণা হচ্ছিল তখনই কিন্তু সব জায়গায় আমরা যোগাযোগ করেছি এবং অ্যাডভান্স টাকা দিয়ে প্রথমেই যেন আমাদের ভ্যাকসিনটা পাই এবং আমার দেশবাসীকে দিতে পারি, এবং আমরা তা করতে সক্ষম হয়েছি। সভায় সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হয়। 2026 সালের মধ্যে 209 কিলোমিটার মহাসড়কটি 4 লেনে রূপান্তর ও সার্ভিস লেন তৈরির জন্য সরকার ব্যয় করবে 16,918 কোটি 58,81,000 টাকা। আলোচনার টেবিলে তোলা হয়েছে মোট 9টি প্রকল্প। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে আছে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় 35 বারের মতো পেছালো এই মামলার শুনানি। রাষ্ট্রপক্ষের অভিযোগ, বেগম জিয়ার আইনজীবীদের বারবার সময় আবেদনে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। আর বেগম জিয়ার আইনজীবীদের দাবি, তাদের মক্কেল গুরুতর অসুস্থ হয় আদালতে হাজির হচ্ছেন না। মঙ্গলবার নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হয়ে অভিযোগ গঠন শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু আদালতের দেয়া 3য় দফায় শেষ সময়সীমার দিনেও অনুপস্থিত বেগম জিয়া। মহামারীর মধ্যে বাইরে বের হওয়া নিরাপদ নয়, এই যুক্তিতে বিএনপি চেয়ারপারসনের পক্ষে 35 বারের মতো সময় আবেদন করেন তার আইনজীবীরা। একই সঙ্গে ভার্চুয়ালি শুনানির প্রস্তাবেরও বিরোধিতা করেন তারা। আবেদনটি মঞ্জুর করে ঢাকার 9 নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান 16 দিন সময় দিয়ে আগামী 2রা মার্চ অভিযোগ গঠন শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এদিকে দুদক আইনজীবী বলছেন, ভার্চুয়ালি মামলার শুনানি করা সম্ভব হলেও বেগম জিয়ার আইনজীবীরা বিষয়টি এড়িয়ে যাওয়ায় প্রমাণ করে তারা মামলার বিচার কাজকে বিলম্বিত করতে চাইছেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,778 কোটি টাকা আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালে তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। 2018 সালে মোট 11 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ভ্যাকসিন প্রসঙ্গ, সারা দেশে 9ম দিনের মতো চলছে গণহারে কোভিড টিকাদান কর্মসূচি। তবে নিবন্ধনের পর টিকা গ্রহণের তারিখ সংক্রান্ত খুদে বার্তা পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ অনেকের। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন,
ইমা, যদি বলতে যাই টিকা নেওয়ার নবম দিনে এসে আমরা আসলে যে সব ধরনের চিত্রই কিন্তু বলা যায় যে দেখা যাচ্ছে। একদিকে যেমন আমরা যেটি দেখছি যে উৎসবমুখর পরিবেশে মানুষ টিকা নিচ্ছে, সেখানে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, আগ্রহ, উদ্দীপনা সব কিছুই যেমন রয়েছে, এবং অন্যদিকে যে টিকা নেওয়ার হার যে ক্রমান্বয়ে বাড়ছে সেটিরও কিন্তু একটি চিত্র আমরা আজকে দেখতে পেয়েছি। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন 1479 জন। হয়তোবা এই সংখ্যাটি আরও বাড়তে পারে, কারণ এখনও কিন্তু যে টিকা নেওয়ার সময় রয়ে গেছে। আর যেটি আসলে যে গতদিন অর্থাৎ গতকাল সেই সংখ্যাটি ছিল 1484 জন গতকাল সারাদিনে নিয়েছিলেন। তবে অর্থাৎ যে ভ্যাকসিন নেওয়ার জন্য যে মানুষের যে আগ্রহ সেটি যে দিন দিন বেড়ে চলছে, সেটিতে কিন্তু এই পরিসংখ্যান কিন্তু সেই কথাই বলছে। তবে মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে যেটি বলছেন যে তারা টিকা নেওয়ার ক্ষেত্রে যে সার্বিক যে ব্যবস্থাপনা সেটি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন, এবং তারা আসলে বলছেন যে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে আসলে যে তারা টিকা গ্রহণ করছেন। এবং এখনও কিন্তু আমরা যেটি দেখছি যে টিকা অনেকেই নিচ্ছেন, অনেকে এখনো পর্যন্ত টিকা নেওয়ার অপেক্ষায় রয়েছেন, এবং টিকা নেওয়ার পরে কিন্তু যে সবাইকে 30 মিনিটের জন্য একটি পর্যবেক্ষণে রাখা হয়, সে পর্যবেক্ষণে থাকার পরে সবাই আসলে যেটি বলছেন যে তাদের এখনো পর্যন্ত তেমন ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এবং যে কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে সেটি বলছে যে যাদের মধ্যে আসলে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে তাদের সংখ্যা কিন্তু খুবই অল্প সংখ্যক। তবে এর বাইরে আমরা যেটি দেখছি যে টিকা নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভিন্ন চিত্রও কিন্তু কম নয়। আমরা যেটি অনেকের মধ্যে যেটি দেখা যাচ্ছে যে তারা নিবন্ধনের করার পরে 8 দিন 10 দিন পেরিয়ে যাওয়ার পরেও তারা SMS পাচ্ছেন না, এবং সেই SMS না পাওয়ার কারণে তারা যে কেন্দ্রে এসেছিলেন বিভিন্নভাবে যোগাযোগ করার জন্য, এবং SMS ছাড়াও তারা টিকা নিতে পারেন কিনা সেটির জন্য কিন্তু আসলে যে আমরা যেটি দেখছি যে তাদেরকে টিকা না নিয়েই তারা আসলে যে ফিরে গিয়েছেন 8-10 দিন অপেক্ষা করার পরেও তারা SMS না পাওয়ার কারণে। তবে আরেকটি বিষয় যে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে যেটি বলা হয়েছিল যে দ্বিতীয় ডোজের জন্য 8 সপ্তাহ ব্যবধান রাখা হবে, কিন্তু আজকেও আমরা যেটি দেখছি যে 4 সপ্তাহ ব্যবধানের পরে আসলে দ্বিতীয় ডোজের তারিখ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যে কেন্দ্র কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো যে বা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি, সে কারণে বা কোনো নির্দেশনা পাননি, সে কারণে আসলে যে তারা আগের মতনই 4 সপ্তাহ ব্যবধান রেখেছেন দ্বিতীয় ডোজের জন্য। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ইমা, গণটিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী ফারুক ভুইয়া রবিন। বলা হয় ভূমিপুত্র, অথচ নেই ভূমির অধিকার কিংবা মাথা গোজার ঠাঁই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে এবার সুদিন ফিরেছে সংগ্রামী মানুষগুলোর। মুজিববর্ষ উপলক্ষে ৩৫০০ সাঁওতাল পরিবারকে পেয়েছে আধা পাকা ঘর। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। জীবনের পরন্ত বেলায় আলো ঝলমলের রোদের উষ্ণতা, অথচ কদিন আগেও অনিশ্চিত দিন কেটেছে সাঁওতাল মণ্ডল মুর্মু ও তার স্ত্রী বুদিন হাসদার। নামে ভূমিপুত্র, কিন্তু নেই নিজের কোনো জমি, এমনকি মাথা গোজার ঠাঁই। শেষ বয়সে কর্মক্ষম 2 সন্তানও ছেড়ে যায় বাবা মাকে। তবে সবাই মুখ ফিরিয়ে নিলেও সংগ্রামী এই মানুষগুলোকে ভুলে যায়নি রাষ্ট্র। ভাঙাচোরা মাটির ঘরের দুঃসহ জীবনে এখন আধা পাকা ঘর। সরকার দিচ্ছে, এখন ভালোই হচ্ছে। আগে নিজে কত খাটাখাটনি করে মাটি চটাছি, ঘর করছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঙ্গুরা গ্রামের সাঁওতাল পল্লীতে উৎসবের আনন্দ। প্রধানমন্ত্রীর উপহারের ঘর মিলেছে 50টি পরিবারে। কখনো চিন্তা ছিল না যে এরকম ঘর হবে, এখন তো হয়েছে পাকা ঘর। আমরা তো অনেক খুশি হয়েছি। বাচ্চারা বড় হইলে মাঝে মধ্যে ক্লাস থুয়েও কাজে চলে যায়। একটা স্কুল দিলে ভালো হতো, আর 2টা শিক্ষক। প্রত্যাশা আর প্রাপ্তির অঙ্কটাতে সারা জীবনই গড় মেলে শিবুরাম দাস। রংপুরের তারাগঞ্জের পাটনি সম্প্রদায়ের এই মানুষগুলো সিদ্ধ হস্তশিল্পে দেশ জোড়া তাদের সুনামও অনেক, অথচ জীবনে ছিল না সুখের দেখা। এখন ঘর দিয়ে পানি পড়ে না, আমরা অনেক শান্তিতে আছি। সবার কষ্ট ছিল, ঘর বাড়ির কষ্ট ছিল, এখন সববারে ঘরে ঘরে খাট সুকেশ। দিন বদলের এই গল্প থেকে বাদ পড়েননি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুচির কাজ করা শ্রী মদন রবি দাসও। 5 মেয়েকে নিয়ে টিনের ভাঙা ঘরের জীবন ছিল দুঃসহ, ছিল উৎকণ্ঠার। ঘর পাওয়ার থেকে খুব ভালো, আসলে মনও ভালো হয়ে গেছে। সাল পালে মনও ভালো, সাবরা ভাঙাছে তো কোন টেনশন ছিল মিয়াগারে নিয়ে আমার। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সমতলের এমন ৩৫০০ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে দেয়া হয়েছে মাথা গোজার ঠাঁই। দেশের সকল এলাকায় যেভাবে উন্নয়ন সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণও
একই রকম সুবিধা পান সেই বিবেচনা সামনে রেখে তাদেরকেও ঘর দেওয়া হচ্ছে। নিজস্বতা বজায় রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রঙিন ও বাহারি সব জিনিসপত্র নিয়ে যাদের নিত্য ওঠা বসা, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনই ছিল একসময় সাদা কালো হতাশায় নিমগ্ন। আজ তারা পেয়েছেন মাথা গোজার একটু ঠাঁই, আর এর মাধ্যমে সমাজের মূল ধারায় তাদের বেড়েছে সম্পৃক্ততা, বেড়েছে আত্মমর্যাদা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, তারাগঞ্জ, রংপুর। ঝড় ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। বিদ্যুৎ বিচ্ছিন্ন টেক্সাসের কয়েক লাখ বাসিন্দা। ফ্লাইট বাতিলের পাশাপাশি ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। এদিকে তুরস্কের পাশাপাশি রাশিয়া, গ্রিস, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক তুষারপাত অব্যাহত রয়েছে। টানা 2 দিন তুষার ঝড়ের প্রভাবে তুরস্কের ইস্তাম্বুলের বেশিরভাগ অঞ্চল বরফে ঢেকে গেছে। ঝোড়ো আবহাওয়ায় তাপমাত্রা ক্রমেই নিচের দিকে নামছে। সেই সঙ্গে ঘন্টায় 80 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শীতকালীন ঝড়। এক ধাক্কায় তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। সেই সঙ্গে শুরু হয়েছে তীব্র তুষারপাত। রাস্তায় বরফ জমায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে টেক্সাস সহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। বরফের চাদরে ঢাকা পড়েছে মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চল। অব্যাহত তুষারপাতে বরফের স্তূপ সরাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এরই মধ্যে তাপমাত্রা নেমেছে -13 ডিগ্রি সেলসিয়াসে। এ সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা হিমাঙ্কের 30 ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে বলে জানিয়েছে রাশিয়ার আবহাওয়া বিভাগ। তুষার ধসের আশঙ্কায় জর্জিয়া সীমান্তবর্তী সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রিসে তীব্র তুষারপাতে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। জরুরি কাজ ব্যতীত সাধারণ মানুষকে চলাচলে নিরুৎসাহিত করেছে দেশটির সরকার। একই সঙ্গে তুষারপাতের কারণে রাজধানী অ্যাথেন্সের উত্তরাঞ্চলের মহাসড়ক বন্ধ হয়ে যায়। ওমর ইনান, সময় সংবাদ। ঝলমলে এলইডি বাতির আলোয় আলোকিত হয়েছে রাজশাহী নগরীর সিটি বাইপাস সড়ক। বিদ্যুৎ সাশ্রয়ী স্বয়ংক্রিয় পদ্ধতির সড়ক বাতিগুলো আনা হয়েছে চীন থেকে। এতে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন নগরবাসী। বাতিগুলোর সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেজন্য সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন নগরপিতা। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। চমকে যাওয়ার মতো আলোকিত সড়ক। উত্তরের আমবাগানের নগরী রাজশাহীর 4 লেনের সিটি বাইপাস সড়ক। সড়কের মাঝে ডিভাইডারে বসানো হয়েছে চীনের সাংহাই থেকে আনা প্রজাপতির মতো আকর্ষণীয় সড়ক বাতি। সন্ধ্যা নামতেই আধার কাটিয়ে ফুটিয়ে তোলে নতুন রূপ। নগরীর বিলশিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কের ঝলমলে আলো নতুন মাত্রা যোগ করেছে। 4.2 কিলোমিটার সড়কে 174টি পোলে বসানো হয়েছে 348টি বাতি। আলোর তীব্রতা বিশ্লেষণ করে বসানো এসব বিদ্যুৎ বাতিতে রাস্তায় থাকে না এক বিন্দুও ছায়া। স্বাচ্ছন্দ্যে দিন রাত একইভাবে মানুষ চলাফেরা করতে পারবে নির্ভয়ে। আলোটা হওয়াতে আমাদের হেডলাইটও দিতে হচ্ছে না, আবার সবকিছু দেখা যাচ্ছে, দূরের গাড়িও দেখতে পাচ্ছি, খুবই সুবিধা হচ্ছে আর কি। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসব লাইট নিয়ন্ত্রিত হওয়ায় সাশ্রয় হচ্ছে বিদ্যুৎ। রাত 12টার পরে থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য 1/3 লাইট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তারপরে রাত 2টার পরে হয়তো লোকজন আরও কমে যায়, রাস্তায় পর্যাপ্ত আলো থাকে, আরেক দফা লাইট বন্ধ হয়। ফজরের নামাজের পরে বাকি লাইটগুলি বন্ধ হয়, একবারই বন্ধ হয়। আর সড়ক বাতির সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেজন্য নগরবাসীকে সচেতন হবার আহ্বান জানান মেয়র। কেউ যেন এই পোলগুলিতে কোনো রকম পোস্টার, লিফলেট, প্যানাবোর্ড বা কোনো রকম ব্যানার ইত্যাদি লাগিয়ে যেন এই পোলগুলির সৌন্দর্য নষ্ট না করে ফেলে। গত 11 ফেব্রুয়ারি নান্দনিক সড়ক আলোকায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগরপিতা। চীন থেকে আনা এসব সড়ক বাতিতে সিটি কর্পোরেশনের খরচ হয়েছে 5,22 লাখ টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই শঙ্কা থাকে আঘাত আসার। একনেক সভায় প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।